ফলে এই এই এত বড় উদ্যোগের পেছনে একটাই কারণ ছিল যে পরপর কয়েকটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছিলেন যে হিন্দু ভোটের একটা পোলারাইজেশন বিজেপির পক্ষে যাচ্ছে। বলছি এটা মাস্টার স্ট্রোক বললেও কম বলা হয়। তুমি যদি আমাকে বলো, মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার চোখে আজকে 100-র মধ্যে 100 পেয়েছেন। যে প্রশ্নটা বামেরা তো বলেন যে মোদি এবং দিদির মধ্যে একটা সেটিং আছে, এটা সেটিং এর ফলেই দিলীপ ঘোষ গেলেন না তো। এই প্রশ্নটা কিন্তু আসবেই এই কারণেই, বেকারত্ব বাড়ি বাড়ি, তারপরেও তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থার দুর্নীতির এত দুর্নীতির পরেও, এত আইন শৃঙ্খলা ভেঙে পড়ার পরেও যে চলছে, তাহলে শেষ পর্যন্ত বিজেপির জন্য নয় তো। মানে বাঙালির জীবনে দুঃখ দুর্দশা ছিল না আমি বলবো না, কিন্তু বাঙালি মানে জীবনে যে এইরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি আগে কখনোই ছিল না। প্রত্যেকটা জিনিসের টাকা টাকা দাও টাকা দাও, এরকম একটা জায়গায় নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। পথ চলা শুরু হলো জগন্নাথ ধামের। তবে সবকিছুকে ছাপিয়ে আজ একটা ভাইরাল ছবি, যেখানে দিলীপ ঘোষের পাশে বসে আছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক সমীকরণ, অনেক প্রশ্ন, অনেক বিতর্ক। 2026-এর আগে এই ছবিটা বঙ্গ রাজনীতিতে ঠিক কতটা বার্তাবহ? প্রশ্ন অনেক, বিশ্লেষণে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। প্রথমে তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। যে ছবি, চারিদিকে সমালোচনা, বিতর্ক, কথাবার্তা হচ্ছে সবকিছু নিয়ে, কিভাবে দেখছেন এই ছবিটা এবং এর তাৎপর্য কতটা, অন্তত বিরোধী রাজনীতির জায়গা থেকে? 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আছে, এই ছবিটা প্রমাণ করে যে রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে বিরোধী দলকে ভেঙে দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে বিরোধী দলের কোনো নেতাকে তুলে আনতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইবেন সেইভাবেই রাজনীতি চলবে, এটা কিন্তু এই ছবিটা তাই প্রকাশ করে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে শুভেন্দু অধিকারীকে তার মতন করে কিন্তু দৃষ্টিকোণ দিয়ে, অ্যাপ্রোচ দিয়ে কিন্তু ডিল করছেন। শুভেন্দুর জন্য এক ধরনের ট্রিটমেন্ট, দিলীপ ঘোষের জন্য আরেক ধরনের ট্রিটমেন্ট। এটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পুরনো কৌশল, যেখানে তিনি বুদ্ধদেব বাবু খারাপ, জ্যোতিবাবু ভালো ছিলেন, আবার যখন বুদ্ধবাবু মানে অবসর নিলেন তখন সূর্যকান্ত মিশ্র খারাপ, বুদ্ধবাবু ভালো। এই ফর্মুলাতে কিন্তু তিনি সবসময় বাজপেয়ী ভালো কিন্তু আদবানি খারাপ, অর্থাৎ বিরোধী দলকে প্রথমেই বিভাজিত করে দাও, সংশয় করে দাও। দেখো 26-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আশঙ্কা থেকেই তিনি কিন্তু আজকের দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধনটাকে এত সমাগম করেছেন, তৃণমূল দলটাকে নামিয়ে দিয়েছিলেন, সমস্ত জায়গায় এলইডি ব্যবস্থা করেছিলেন, তার দলের সভা করেছিলেন, যাতে করে সবার কাছে এবং সারা ভারতবর্ষের সমস্ত কাগজগুলো আজকে তিন পাতা বিজ্ঞাপন তিনি দিয়েছেন, মানে প্রত্যেকটি নিউজ পেপারে। ফলে এই এই এত বড় উদ্যোগের পেছনে একটাই কারণ ছিল যে পরপর কয়েকটা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছিলেন যে হিন্দু ভোটের একটা পোলারাইজেশন বিজেপির পক্ষে যাচ্ছে। 2021-এ প্রতি 100 জনের মধ্যে 54 জন হিন্দু বিজেপিকে ভোট দিচ্ছিল। 2024 সালে আমরা দেখলাম যে বিজেপির আসন কমে গেল, 18 থেকে 12তে নেমে গেল, কিন্তু বিজেপির ভোট, হিন্দু ভোট কিন্তু বাড়লো, 55% আসলো। অর্থাৎ শতকরা 55 জন হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে ভোট দিচ্ছে বাংলাদেশের ইস্যু আসার পরে। এবং একই সাথে মুর্শিদাবাদে যেভাবে হিন্দুরা ঘরছাড়া হয়ে ভিন্ন রাজ্য বা ভিন্ন জেলায় মানে আশ্রয় নিতে বাধ্য হলো, এই ছবি হিন্দুদের কিন্তু আতঙ্কিত করেছিল। এবং রাজ্য সরকারের ভূমিকা বা পুলিশ প্রশাসনের ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। এইরকম একটা আবহে যখন হিন্দু ভোটের পোলারাইজেশনের জন্য মরিয়ার মানে শুভেন্দু অধিকারী, এবং তিনি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেন, যেটা জনপ্রিয় হলো, সেই শুভেন্দু অধিকারীর বুক চিরে প্রাক্তন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে তিনি দীঘায় জগন্নাথ ধাম মানে মন্দিরে হাজির করলেন। আমি বলছি এটা মাস্টার স্ট্রোক বললেও কম বলা হয়। তুমি যদি আমাকে বলো, মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার চোখে আজকে 100-র মধ্যে 100 পেয়েছেন। দেখো তিনি কৌশল করে নিজেকে 2026-এ আবার ক্ষমতায় আনতে চাইবেন, তাহলে এর মধ্যে তো কোনো অন্যায় নেই। কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি যে এই বিজেপিকে মানুষ বিশ্বাস করবে কি করে, এই বিজেপির প্রতি মানুষের আস্থা থাকবে কি করে। বারবার আমরা লক্ষ্য করছি যে বিজেপি একাধিক নেতা
তারা মানে রাজ্য স্তরে কম্প্রোমাইজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা, তারা জেলা স্তরে কম্প্রোমাইজ হচ্ছে, বুথ স্তরে কম্প্রোমাইজ হচ্ছে, এমনকি ভোটের দিন বিজেপির এজেন্ট যারা বসে তাদেরকে আইপ্যাক বা তৃণমূল কংগ্রেস, এই অভিযোগটা বারবার আসছে, টাকার বিনিময়ে সরিয়ে দিচ্ছে, বুথ থেকে সরিয়ে দিচ্ছে। তাহলে এই বিজেপিকে সাধারণ মানুষ কি করে বিকল্প হিসাবে ভাববে? শুভেন্দু অধিকারী একমাত্র যিনি লড়াইয়ের মধ্যে আছেন, এবং কার্যত দল থেকে তিনি বেরিয়ে যাওয়ার মতন অবস্থা। তুমি যদি লক্ষ্য করো, আজকেও শুভেন্দু অধিকারী যে স্টেটমেন্ট দিয়েছেন, পরিষ্কার বলছে যে দেখুন, আপনি যদি রাজ্য সরকারের দোষ ত্রুটি অন্যায় নিয়ে প্রশ্ন করেন আমাকে, আমি উত্তর দিব, মমতার বিরুদ্ধে উত্তর দিব, কিন্তু আপনি যদি বিজেপি দল নিয়ে বলেন আমি বলতে পারবো না, কারণ আমি দল চালাই না। ফলে পরিষ্কার বুঝতে পারছো বিজেপিতে শুভেন্দু অধিকারী আইসোলেটেড। এটাকে একটা অসহায় আত্মসমর্পণের মতো কথাবার্তা লাগলো। একদম অসহায় আত্মসমর্পণ। তিনি রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেকে সরে কেবলমাত্র হিন্দুদের রক্ষার জন্য যে সমস্ত কর্মসূচি সেগুলোই পালন করছে। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন করছেন সবাইকে নিয়ে, তখন কিন্তু শুভেন্দু অধিকারী তার মতন করে লোকাল লেভেলে কাঁথিতে একটা রেজিস্ট্যান্স করেছেন, সমস্ত সাধুদেরকে সমাবেশ করিয়ে তিনিও কিন্তু তার মতন করে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প রাজনীতি তিনি করবার চেষ্টা করেছেন। দেখো, শুভেন্দু অধিকারী সেই ব্যক্তি যে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে পড়াশোনা করে মমতা বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জ দিচ্ছেন। তুমি যদি লক্ষ্য করো, আজকের দিনে তিনি মানে 17টা মন্দির যেখানে মানে ধ্বংস হয়েছিল জিহাদি তাণ্ডবে ইয়েতে মুর্শিদাবাদে, সেই মন্দিরগুলো পুনর্নির্মাণের ডাক দিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় সেগুলো পুনর্নির্মাণের খরচপাতি দিয়েছেন এবং সেখানে পুনর্নির্মাণের কাজ শুরু করেছেন। এটা উদ্দেশ্যটা কি? যে দেখো, বোঝানো মানুষকে যে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্দিরের উদ্বোধন করছে আসলে এটা মেকি। আমরা দেখো এই ভাঙা মন্দিরকে পুনর্নির্মাণ করছি, আমরা মানে বিজেপি হলো আসল হিন্দুত্বের রক্ষক, হিন্দুদের রক্ষক, এইরকম একটা অল্টারনেটিভ বার্তা যখন দিচ্ছিল। এবং বিজেপি দলের মধ্যে যখন দীঘার মানে জগন্নাথ মন্দিরকে নিয়ে প্রশ্ন, একদম দলীয়ভাবে প্রশ্ন করা হয়েছিল যে কেন সরকারি টাকায়, অর্থাৎ ট্যাক্স পেয়ারের টাকা বা করদাতাদের টাকায় কেন মন্দির হবে, এটা বিজেপির প্রশ্ন ছিল। এবং বিজেপি প্রশ্ন তুলেছিল যে এটা কালচারাল সেন্টার হিটকোর নাকি এটা মন্দির, এবং এইভাবে মন্দির তৈরিটাকে তারা মনে করছিল যে এটা মানে অহিন্দু চিত। ফলে বিজেপির পলিসি বা বিজেপির সরকারি অবস্থানের বিরোধিতা করে কার্যত বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যেভাবে দিলীপ ঘোষ আজকে তৃণমূল শিবিরে হাজির হলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাজির হলেন, এটা কিন্তু একটা অন্য বার্তা বহন করে। দুরকম বার্তা হতে পারে। একটা হলো বিজেপি মধ্যেই দিলীপ ঘোষ কোণঠাসা দিলীপ ঘোষ হতে পারে, যে দিলীপ ঘোষ মানে মমতার সাথে সখ্যতা তৈরি করে, দিলীপ কুণাল ঘোষের সাহায্যে সখ্যতা তৈরি করে তিনি বিজেপির নেতৃত্বকে চাপ দিতে পারেন, যেটা আমাকে ভালো পদ দাও, নাহলে আমি তৃণমূলে চলে যেতে পারি। আর না হলে তার সাথে কুণাল ঘোষের মোটামুটি ভালো কথাবার্তাই হয়ে গেছে হয়তো, যেটা আমরা হয়তো পরে জানতে পারবো। দেখো, জনশ্রুত আছে যে শিখা মিত্র, যিনি সোমেন মিত্র স্ত্রী ছিলেন, তার দৌলতে সোমেন মিত্র বাধ্য হয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে, তৃণমূলে জয়েন করতে। ঠিক একইভাবে দিলীপ ঘোষের নববধূ, তার দৌলতে দিলীপ ঘোষ তিরঙ্গা পতাকা ধরবেন না তো, সেটা তো অতীতে মানে আগামী দিন বলবে। কিন্তু আজকের দিনে বিজেপির কর্মী সমর্থকদের মনের অবস্থা কি হতে পারে? বিজেপির যে কর্মী সমর্থক তৃণমূলের মার খাচ্ছে, যে কোচবিহারে তৃণমূলের অত্যাচারের বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, যে একের পর এক কেস, বাড়িঘর ভাঙা, অত্যাচার, মানে তৃণমূল কংগ্রেস বিজেপির কর্মীদের মন এবং দেহের উপর দখল নিয়ে নিয়েছে, একের পর এক মামলা, বাড়িঘর ভাঙা, মুর্শিদাবাদের হিন্দুরাই বা কি ভাববে? যে সব মিলে তোমাকে আমি যেটা বলছি যে মানে আজকে এই যে দিলীপ ঘোষকে মানে তৃণমূল টেনে নিতে পারলো তার কর্মসূচিকে, যেটা বিজেপি বিরোধিতা করছে অফিসিয়ালি, সেই কর্মসূচিতে গিয়ে দিলীপ ঘোষ মানে দীঘার মন্দিরের স্থাপত্যের প্রশংসা করছেন, ফলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, মানে সেই ছবি বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি বলছি বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে হতাশা তৈরি করবে। এবং বিজেপির বাইরে যারা আছেন, যারা তৃণমূল বিরোধী, যারা মনে করছিলেন যে ঠিক আছে বিজেপির মাধ্যমে 26-এ পরিবর্তনটা দেখা যাক, তাদের মনের মধ্যেও সংশয় তৈরি হবে, এই বিজেপিকে রেখে মানে এই বিজেপিকে কি ভরসা করা যায়? এবং এই দিলীপ ঘোষ আরএসএস এর একটা অংশের প্রভাবে গেল না, তার গ্যারেন্টি কোথায়? অর্থাৎ যে প্রশ্নটা বামেরা বলেন যে মোদি এবং দিদির মধ্যে একটা সেটিং আছে,
এটা সেটিং এর ফলেই দিলীপ ঘোষ গেলেন না তো? এই প্রশ্নটা কিন্তু আসবেই এই কারণেই যে ইতিপূর্বেই তুমি বছরকে বছর ধরে দেখছো যে কেন্দ্রীয় এজেন্সিগুলো পশ্চিমবাংলায় তদন্তগুলো মাথা পর্যন্ত নিচ্ছে না। সুজয় কৃষ্ণ ভদ্র জেলে থাকলেও তার যে মালিক তে একই কারণে তাকে কিন্তু মানে বাইরে রাখা হচ্ছে। এক কয়লা দুর্নীতিতে বলো, শিক্ষক দুর্নীতিতে বল, মানে প্রমাণ থাকা এবং নানা অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু সিবিআই ইডি কিন্তু তৃণমূলের শীর্ষ নেতাদেরকে কিন্তু বা শীর্ষ নেতৃত্বকে কিন্তু টাচ করছে না। বিচারকরা হতাশ হয়েছে বারবার আদালতে। বিভিন্ন স্তরের প্রশ্ন উঠেছে। সিবিআই ইডি শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সাথে দিদি সেটিং এ এই মানে মানে তাদের তদন্ত গতিপথ চলছে না তো। আর একই সাথে একটা মানে ধরো যেভাবে মানে উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস অ্যাবসেন্ট থাকে, অ্যাবসেন্ট থেকে বিজেপিকে সাহায্য করে, একের পর এক বিলে তৃণমূল কংগ্রেস সংসদে সাহায্য করে, অনেক সময় কংগ্রেসকে মানে ঘেটে দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে, সেটা গোয়াই হোক, ত্রিপুরাই হোক, মেঘালয়ই হোক, বিজেপির জয় নিশ্চিত করে। সেখান থেকে কিন্তু মানুষ কনক্লুশন টানেন যে শেষ পর্যন্ত বা এই মুর্শিদাবাদে এত বড় ঘটনা পরে এনআইএ তদন্ত হলো না। কোর্ট বলছে যে কেন্দ্র সরকার চাইলে নিজের মতন করে এনআইএ তদন্ত করতে পারে মুর্শিদাবাদের জিহাদি মানে ইয়ের পরে, ঘটনার পরে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী, অমিত শাহরা কিন্তু মুর্শিদাবাদে এনআই তদন্ত করলো না। কিন্তু শেষ পর্যন্ত তাহলে কি এমন যে লোকসভায় কয়েকটা আসন আমাদের দাও আর তার বিনিময়ে পশ্চিমবাংলা শাসন করো? সন্দেশখালী মতো জায়গায় একাধিক কেন্দ্রীয় টিম আছে, মহিলা কমিশন আছে, সেই রিপোর্ট কোথায় কি করে একেবারে। তার মানে দিলীপ ঘোষের যাওয়াটা কেবল কি দিলীপ ঘোষের যাওয়া, নাকি সেখানে আরএসএস এর জায়গা থেকে দিলীপ ঘোষ গেলেন বা আরএসএস এর মধ্যে যুক্ত আছে? এই প্রশ্নগুলো কিন্তু আসতে বাধ্য, কারণ বছরকে বছর মানুষ দেখেছে এই বিজেপিকে বিশ্বাস করা যায় না। এই বিজেপি তলে তলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক রাখে, এই বিজেপি দিল্লির থেকে মানে সম্পর্ক রক্ষা করে চলে। এবং শেষ পর্যন্ত দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশাসন যে দীর্ঘ স্থায়ী হচ্ছে। ধরো 26,000 মানে শিক্ষকের চাকরি চলে গেল, এবং পিওরলি তৃণমূল কংগ্রেসের নেতাদের দুর্নীতির জন্য। গতকাল বড়বাজারে যেভাবে মানে মানে একটা হোটেলে আগুন লেগে 14 জন মানুষের মৃত্যু ঘটলো, পরিষ্কার ধরা পড়ছে যে পুলিশ প্রশাসন এর ভূমিকা, সেখানে পরিষ্কার পুরসভার ভূমিকা, দমকলের ব্যর্থতা, একটার পর একটা গভর্নেন্সের ইস্যু যখন আসছে, রাজ্য সরকারের নাজেহাল, একের পর এক মৃত্যুর মিছিল, মানে মুর্শিদাবাদের মতন দাঙ্গা, একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি সেটা। এবং তুমি যদি দেখো 2016 পর্যন্ত তাও একটা মিনিমাম ডেভেলপমেন্টের কাজ হয়েছে। এখন কেবল ভাতাগুলো দেওয়া ছাড়া স্কুলগুলোতে শিক্ষক নেই, দেওয়াল নেই, ঠিক মতন পরিকাঠামো নেই, মানে ইলেকট্রনিক্স বোর্ড নেই, কম্পিউটার নেই, গ্রামের রাস্তাগুলো যে তৈরি হয়েছিল সেগুলো নতুন করে মেরামতের উদ্যোগ নেই, পূর্বাঞ্চলের বিভিন্ন রাস্তার খানাখন্দে ভর্তি, বেকারত্ব বাড়ি বাড়ি। তারপরেও তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থা এত দুর্নীতির পরেও, এত আইন শৃঙ্খলা ভেঙে পড়ার পরেও যে চলছে, তাহলে শেষ পর্যন্ত বিজেপির জন্য নয় তো? কারণ দেখো বিজেপি প্রথমত যে রাজনীতিটা করে তাতে মুসলমানদের কোনো যুক্ত করার চেষ্টা নেই বা তাদেরকে বাদ দিয়ে করে। তাহলে প্রথমেই তৃণমূল কংগ্রেসের পক্ষে 30% ভোট যায় বিজেপিকে মানে আটকানোর জন্য, মুসলমানরা ঢেলে ভোট দিয়ে দেন 30% বা তার বেশি। আর তারপরে বিজেপির এই যে রাজনীতি, যেখানে মানুষ সন্দিহান করেন যে আদতেও বিজেপি কতটা, মানে রাজ্য বিজেপির হয়তো কিছু নেতা বা শুভেন্দু অধিকারীরা লাগাতার লড়াই করছেন, কিন্তু একার লড়াই হয়ে যাচ্ছে, দলগত লড়াই থেকে সরে আসছেন। দলগত লড়াইটা কোথায়? মানে শেষ পর্যন্ত মানুষের মধ্যে সংশয় হয় তৃণমূল এবং বিজেপির এই সেটিং এ আদতেও বিজেপিকে আমি ভোট দিয়ে কোন আমার লাভ হবে কি? এই প্রশ্নটাও কিন্তু বারবার আসে, আমি তোমায় বলছি। তার ফলে বিজেপি অনেক ক্ষেত্রেই কিন্তু আমি দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার রাজনীতি একটা অভিশাপের মতন, বিরোধী দল হয়ে উঠে আসা একটা অভিশাপের মতন। এই কারণেই বলছি যে এই বিজেপির জন্যই কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের দীর্ঘ থেকে দীর্ঘ শাসন চলছে, এবং এই দীর্ঘ শাসনের মানে বাঙালি কোথা থেকে কোথায় চলে গেছে। এক ধরনের তোষামতকারী বাদ দিলে যে কোনো বিচার বুদ্ধি সম্পন্ন অধ্যাপক হতে পারেন, সাধারণ মানুষ হতে পারেন, তারা বুঝতে পারছেন যে পশ্চিমবাংলাটা কোথায় ছিল ধর্মনিরপেক্ষ রাজনীতি হয়েছে ধর্মীয় রাজনীতিতে, ছিল মানে 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 বাঙালির জীবনে দুঃখ দুর্দশা ছিল না আমি বলবো না, কিন্তু বাঙালি মানে জীবনে
যে এইরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি আগে কখনোই ছিল না। প্রত্যেকটা জিনিসের টাকা, টাকা দাও, টাকা দাও, এরকম একটা জায়গায় নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি শিল্প ছিল, হাওড়া, হুগলি, 24 পরগনা, কলকাতাতে যথেষ্ট শিল্প ছিল, বা দুর্গাপুরে, সেই শিল্প কোথায় গেল? নতুন করে কোনো বিনিয়োগ নেই, কর্মহীন বাড়ি বাড়ি, এবং সবাই মাইগ্রেশনে বেরিয়ে যাচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, এইরকম একটা দুর্ভাগ্যের রাজ্যে মানে আমি দেখতে পাচ্ছি এমন একটা বিরোধী দল, দায়িত্বজ্ঞানহীন বিরোধী দল, বিভাজিত বিরোধী দল, ধর্মভিত্তিক বিরোধী দল আছে, যারা কিন্তু পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে বারবার রিনিউয়াল দিচ্ছে। বহু ক্ষেত্রে কিন্তু আমি বলছি, পশ্চিমবাংলায় বিজেপি উত্থান বা বিরোধী রাজনীতি হিসাবে বিজেপির উত্থান কিন্তু অভিশাপের মতন দেখা দিচ্ছে। বিশ্বনাথ দাই বলেন, রাজনীতি এক অপার সম্ভাবনাময় শিল্প। আজকে একটা ছবি এই রাজ্য রাজনীতিতে অনেকগুলো সম্ভাবনা তৈরি করলো, তবে উপসংহার টানার মতো সময় এইটা নয়। কি হয় সবাই হয়তো দেখবেন, তবে এটা তো বাস্তব। বিরোধী দল হয়ে যদি অভিশাপ হয়ে যায় রাজ্য রাজনীতির, তাহলে বিরোধী দলকে সামনে রেখে যে গ্রাউন্ড লেভেলে লড়াই করে, সেই লড়াইটাও কোথাও না কোথাও গিয়ে প্রশ্নবিদ্ধ হয়। তারা হয়তো নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করছেন এই ছবি দেখে। কি ভাবছেন আপনারা কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরও। ধন্যবাদ।